খুব ইন্টারেস্টিং ভিডিওটা ইন্টারেস্ট হওয়ার কারণ হচ্ছে ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে ব্রেকআউট ব্যাপারটা বুঝবো। ব্রেকআউট ব্যাপারটা বোঝার পরে সেই ব্রেকআউট অনুযায়ী সেই পার্টিকুলার স্টকটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কেন এটাকে বলছি ব্রেকআউট, কিভাবে এটা ব্রেকআউটটা কাজ হচ্ছে, ব্রেকআউটের ফলে আলটিমেট লাভটা কি হচ্ছে, কি করে এটা পার্টিকুলারলি আমরা কোন একটা চার্ট থেকে খুঁজে বের করতে পারি এবং সেই চার্টে গিয়ে দেখানো যে সত্যি সেটা হচ্ছে কি হচ্ছে না। তো দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে, কারণ অলরেডি আমরা বুঝে গেছি বিভিন্ন চার্টের অন্যান্য পার্ট গুলো। তো আসা যাক, সবকিছু বলার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। তোমরা নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে। যেটা বক্তব্য রাখা সেটা হচ্ছে দু একজন বক্তব্য, নতুন বই সব চলে এসছে, তো সেই বইগুলো নিয়ে আবার শুরু হবে। তো বেশ কিছু বই এসছে, আগে যেটা বলছিলাম একসঙ্গে মিলিয়ে একটা বই রয়েছে, চারটে বই মেলানো, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স, পাওয়ার অফ দ্য সাবকনসিয়াস মাইন্ড, the richest man of the Babylon, and think and grow rich, নেপোলিয়ন। তো বেসিক্যালি এই বই ছাড়াও আরো বেশ কিছু বই এসছে, বাংলা বই পরিমাণ কম এবারে এসছে। বাংলা দিনকরের একটা বই রয়েছে শেয়ার বাজার নিয়ে, একটা রিচেস্ট দ্য সিম্পলেস্ট বুক ফর টেকনিক্যাল অ্যানালিসিস একটা বই রয়েছে, সে বইটাও এসছে। একটা ব্রেকআউট ট্রেডিং বলে একটা বই আসছে, এটাও রয়েছে। ফ্যান্টাস্টিক বইগুলো একটার পর পড়া হবে, বোঝাবো। আর ঘটনা সেটা হচ্ছে কিছু কিছু বই, এইসব বইয়ের মধ্যে থেকে আমরা কিছু কিছু বই দিয়ে দেবো সবাইকে। ব্যাপার হচ্ছে কি, এখানে একটা ছোট প্রশ্ন বক্তব্য আসে যে এইগুলো কিভাবে হচ্ছে বা কোথা থেকে পাচ্ছি বা কিভাবে সিচুয়েশন হচ্ছে, যেটা খুব সহজ করে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে এইগুলো আমি কিন্তু এরকম ব্যাপার হচ্ছে না যে ইউটিউবে ইনকাম থেকে এত প্রচুর হচ্ছে সেখান থেকে আমি দিচ্ছি। এগুলো আমার আজকের এই বদ অভ্যাসটা আজকে আমার একার নয়, আমার এটা জেনারেশন টু জেনারেশন বদ অভ্যাস রয়েছে। আমার বাবারও ছিল, আমারও রয়েছে, আমার ঠাকুরদারও এই বদ অভ্যাস রয়েছে। আমরা সবসময় নিজেরা পড়াশোনা করি, বই দিতে খুব পছন্দ করি, মানে এর মধ্যে আলাদা একটা আনন্দ আছে, যে আনন্দটা কিন্তু নর্মালি সাধারণ ক্ষেত্রে থাকে না। তো এই বক্তব্যটা, এই আনন্দটা কিন্তু আলাদা রকম। আমি যেটুকুই যা পাই আমি সবসময় চেষ্টা রাখি সেগুলো সব দিয়ে দেওয়ার, মানে নিজের জন্য সেরকম ভাবে কিছু রাখি না, বা রাখলে অন্তত অর্ধেকের বেশি আমি এগুলো সব দিয়ে দিই। তো সে এখানেও ঠিক সেম ঘটনাটাই ঘটেছে, আমি যা দেওয়ার সব এইভাবেই দিয়ে দিয়েছি, যাকে যা দেওয়ার ছিল সব এভাবেই দিয়ে দিয়েছি আর দিয়ে যাচ্ছিও। ইনফ্যাক্ট তোমরা নিশ্চয়ই জানো ইউটিউব থেকে আপাতত আমার মনিটাইজেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ এখন আমি সেদিক থেকে দেখতে গেলে বলতে গেলে জিরো ইনকামটা বলতে গেলে, কিন্তু সে অবস্থায় কিন্তু যতটুকু পারছি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো সবগুলো নিজস্ব, নিজের থেকে, পকেট থেকে। কিছু বই তোমরা নিজেরা এগুলো সব পড়াশোনা করবে, ইন্টেলিজেন্ট ইনভেস্টর আগের দিনও বলছিলাম, আর বাকি সব বইগুলো দেখবে নিজেরা। এবারে যাদের দুস্থ, দিতে পারে টাকার ক্ষমতা নেই বা খুব বই পড়াশোনা পড়তে পছন্দ করে, তাদের দু চারজনকে হয়তো আমি দিতে পারি। এগুলো একটু একটু করে সবাইকে দিয়ে যাচ্ছি বহুদিন ধরে অভ্যাসটা। এই অভ্যাস মানে আমার এখানে লোক দেখানো ব্যাপার নয়, আমি এর আগে যখন ছোট থেকেই এই কাজগুলোই করতাম, নিজেও পড়তাম, এবং প্রচুর স্টুডেন্ট আমার বাবার বেলাতেও দেখেছি সেগুলো তাদেরকে কোনো পয়সা নিত না, বিনা পয়সায় পড়াতেন। উনি স্কুলের টিচার ছিলেন, এবং সেই সময়কার টিচার বুঝতেই পারছো সে সময় পড়ার মাইনে কত সামান্য ছিল, তার সত্ত্বেও কিন্তু এই সিচুয়েশন দেখিনি কখনো। তো সেম এই ব্যাপার আমিও এখানে অলমোস্ট ফ্রিতেই করাই, এবং প্লাস উল্টে নিজের পকেট থেকে উল্টে পয়সা দিয়ে এসব বই খাতা বই টই কিনে সব উল্টে দিই। কিন্তু এটা মধ্যে কোনো কৃতিত্ব নেই, এক বিন্দু নেই, এবং এটা সোশ্যাল মিডিয়ায় বলার ব্যাপার ছিলও না। ছিল এই কারণে, যখন পোর্টফোলিও অ্যানালিসিস করতে শুরু করি তখন হঠাৎ করে দেখলাম এমন এমন মানুষ রয়েছে, এমন এমন ছেলেরা মেয়েরা রয়েছে যারা সত্যি দুস্থ, দর্জি কেউ রয়েছে, কেউ অতি সামান্য জায়গার লেবার, অথচ তাদের ইনভেস্টমেন্ট ব্যাপার জানা, শোনার, বোঝার খুব ইচ্ছা রয়েছে, এবং বহুবার তাদের সেই ব্যাপারগুলো আমার পোর্টফোলিও অ্যানালিসিস করানোর সময় দেখেছি। তো সেই জন্য তখন থেকে আমার বই দেওয়াটা শুরু হয়েছে, এবং যত দেখেছি মানে আলটিমেটলি নিজেরও ভালো লাগে যে এইগুলো দিয়ে। এখন তোমরা ভাবতে পারো যে এইগুলো আমি কোনো প্রমোশনের জন্য দিচ্ছি, কিন্তু এখানে কোনো প্রমোশন নেই, এখানে আমার 1 টাকা পাওয়ার ব্যাপার নেই। বইগুলো বলার ফলে আমার যে কোথাও এখনকার দিনে যা জগৎ রয়েছে, কমিশন থাকে, বই বিক্রি করে কমিশন পাওয়া যায়, সেটাও একটা আসে, সে এই সবগুলো এখানে কিছু অন্তত নেই, সেটুকু বলতে পারি। এগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবেই দেওয়া, প্রত্যেকটাই নিজে খুঁজে পেতে বের করা এবং সেইগুলো দেওয়া। তো আজকে যে বক্তব্যটা রাখা টেকনিক্যাল অ্যানালিসিস যাওয়ার আগে, সেটা হচ্ছে যে ড্রাইভের ব্যাপার নিয়ে দুজন জিজ্ঞেস করেছিলে, তো সেই তার উত্তরে বলি, তারা যে ভাবছে যে আমি এখান থেকে কোনো টাকা নিচ্ছি, ব্যাপারটা কিন্তু একদমই ভ্রান্ত। পেন ড্রাইভ 1600 টাকা করে বলেছি, কারণ পেন ড্রাইভ প্লাস টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত কিছু ভরে তাকে দিয়ে দেওয়া হবে তাদের প্রত্যেককে। আর সেইগুলোর জন্য মানে এখন পর্যন্ত, পরে তো আরো স্কোপ থাকবেই, তো সেইখানে যখন যাদের দেব সেইগুলো যখন এই বক্তব্য রাখা যে যখন সেগুলো সব দিয়ে দেবো, সেইগুলোর জন্য অনেকে এই কথাও বলেছিলেন, তাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার যে আমি নিজের স্বার্থে না, যে টাকাটা তোমরা দেখছো যে আমি নিচ্ছি, সে টাকার অধিকাংশটাই কিন্তু এই বইয়ে চলে যাচ্ছে, এবং এই বই কেনা হচ্ছে যে টাকা দিচ্ছ তার থেকে, এবং সেটাই আমি আবার
তোমাদেরকে ফেরত দিচ্ছি যাদের প্রয়োজনীয়তা আছে। সুতরাং এইগুলোর মধ্যে আমার লাভের কোনো ব্যাপার নেই, বা আমি নিজের স্বার্থের জন্য কোনো করছি না, এগুলো তোমাদের কাজে লাগছে। হয়তো এটা বলতে পারো যে তোমার থেকে যে টাকাটা আসছে, তুমি যেটা দিচ্ছ আমাকে সাহায্য করার জন্য, যার বিনিময়ে আমি তোমাকে শেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, তার থেকে টাকাটা আমি তুমি আবার সেখান থেকে তাদেরকে দিচ্ছ যাদের ভীষণ প্রয়োজনীয়। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াতে পারে, কিন্তু নিজস্ব স্বার্থ এখানে কিচ্ছু নেই। আসা যাক ব্রেকআউটের দিকে। এখন ব্রেকআউট ব্যাপারটা কিভাবে হবে? ব্রেকআউট ব্যাপারটা বলা লাগে আরেকটা ভাবে বলা, সেটা হচ্ছে নিফটি সিচুয়েশন। নিফটি এই সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে? নিফটি 23,930, সকাল 10টা মোটামুটি বাজে এখন। এই সিচুয়েশনে নিফটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমি কালকে যেটা বলছিলাম, রোজই একই বক্তব্য, রেজিস্ট্যান্স সাপোর্টের একটা গল্প বারবার তোমাদের বুঝিয়েছি এই চ্যানেলে। জানি না এটা কতটা বুঝতে পেরেছো, কিন্তু এই রেজিস্ট্যান্স সাপোর্টের কিন্তু সবসময়তে এটাকে প্রেফার দিয়ে যায়। যেমন তুমি মনে করো এই মুহূর্তে এর সাপোর্ট মানে নিচের দিকে, অর্থাৎ নিচে নামতে গেলে এই জায়গায় দাঁড়াচ্ছে, আর উপরে যেতে গেলে বাধা পাচ্ছে কোন জায়গায়, সেটা যেরকম 23,271 যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে নিচের দিকে, মানে যদি পড়তে চায়, এটা যদি এখন নিচের দিকে নামতে চায় কোথায় গিয়ে পড়বে? 271 আর 23,454 এইসব জায়গাগুলোতে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ এখানে বাধা দেবে তাকে। মানে ধরো প্রথম জায়গায় যদি পড়তে চায় 930 থেকে প্রথম 454 আজ পড়বে, ধাক্কা খাবে, 454টা ভাঙলে তখন 271 গিয়ে ধাক্কা খাবে, মানে এইভাবে নামবে। আর যদি উপরের দিকে উঠতে চায়, প্রথম যে ধাক্কাটা খাবে সেটা 24,000, যেটা আমি বারবার বলছিলাম, 24,040, 24,050 কাছে ফার্স্ট একটা, মানে এইখানে প্রথম বাধা দেবে। যদি ওটাকেও ভেঙে দিতে পারে তাহলে কিন্তু অনেকটা উপরে উঠে গিয়ে 24,300 চলে যাবে, এবং 24,300 যাওয়ার পরবর্তীকালে আমাদের পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? এবারে আসছি ব্রেকআউট নিয়ে কথাটা। ব্রেকআউট ব্যাপারটা কেন, কি সূত্রে ব্রেকআউট? ব্রেকআউট সব কত অর্থ হচ্ছে কোন ভলিউমস প্রচুর পরিমাণে যদি কোনো স্টকের বাড়তে থাকে, ভলিউমস কেন বাড়ে? পার্টিকুলার স্টকটার রেজাল্ট ভালো করতে পারে, পার্টিকুলার স্টকটার ক্ষেত্রে কোনো গুড নিউজ আসতে পারে, যেরকম কোনো পার্টিকুলার স্টকটা ইন্টারন্যাশনালি অ্যাক্রিডিটেশন পেলো সেটা হতে পারে, পার্টিকুলার স্টকটা কোনো একটা জায়গা থেকে এমন ধরনের ওয়ার্ক স্টেশন গুলো খুললো বা এমন ধরনের তার ব্রাঞ্চ খুলে ফেললো এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হলো, প্রচুর বড় অর্ডার এলো, এই সমস্ত কারণের জন্য কিন্তু একটা ভলিউম বাড়তে পারে। তাহলে আমরা লক্ষ্য রাখছি কি, এক নম্বর হচ্ছে হঠাৎ করে ভোলাটিলিটিটা প্রচুর পরিমাণে, কেনা বেচার পরিমাণ হয়তো বেড়ে গেল, এক নম্বর ভলিউমের পরিমাণ বেড়ে গেল। কেনা বেচা তো হচ্ছে, ধরো 2 টাকা আমি কিনছি, 2 টাকা তুমি কিনছো, কেনা বেচা চলছে, এবার আমার মতো 10 জন কিনতে চাইছে, তোমার 10 জন বিক্রি করতে চাইছে, তাহলে এটা হলো ভোলাটিলিটি। আর তার সঙ্গে সঙ্গে কি দাঁড়ালো, ভলিউম প্রচুর পরিমাণে কেনা, মানে আমি কিনছি মানে দুটো নয়, আমি একসঙ্গে 2 লক্ষ কি 20 লক্ষ একসঙ্গে কিনে ফেললাম, সেটা হচ্ছে ভলিউম প্রচুর পরিমাণে। এছাড়া কি দাঁড়াচ্ছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ব্যাপার, কোন একটা জায়গায় সাপোর্ট রয়েছে, সাপোর্টটাকে ব্রেক করে বেরিয়ে গেল, তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকে আমরা ডে চার্টের মধ্যে একটা স্টককে নিয়ে আলোচনা করব। তো এখানে আবার বলার কথা, নো বাই অর সেল রেকমেন্ডেশন, এইগুলো টোটালি টেকনিক্যাল ব্যাপারগুলো আমি শেখাচ্ছি শুধুমাত্র এডুকেশন পারপাস। এডুকেশন একমাত্র শেখা, জানার, বোঝার জিনিস। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলে নিজেরাই স্বাধীনভাবে। ইন্টারেস্টিং চার্টের দিকে চলে এলাম আমরা। স্টকের নামটা বড় কথা না, স্টক নামটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল। আগে যেটা বলছি, আসল জিনিস যেটা সেটা হচ্ছে শেখাটা, যেটা কিনা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এটা শিখতে চলেছি, খুব সিম্পল বলবো। ব্রেকআউট বলতে কি বোঝায় বলে দিয়েছি। এখন আমরা দেখবো কি, একটা বলিঞ্জার ব্র্যান্ডকে নেবো, একটা এমএসিডিকে নেবো, দুটোকে নিয়ে নিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবো, 3টে জিনিসকে দেখবো, দেখে মোটামুটি আমরা একটা কনক্লুশনে আসবো যে স্টকটার মধ্যে ব্রেকআউট আসছে। তো কি হয়, ডেট চার্ট এক নম্বর কথা। আসা যাক এবারে চার্টটার দিকে। আমি খুব ছোট করে চলে আসছি সেকেন্ড জায়গা। প্রথম আসছে কি, এখানে একটা চার্টের মধ্যে দেখতে পাচ্ছ, চার্টের ওঠা নামা চলছে কনস্ট্যান্টলি। যদি ওঠা নামাটাকে একটা সার্কেল হিসেবে দেখে নিই, একটা মুভমেন্ট করছে, এই যাচ্ছে, এই আসছে, এই উঠছে, এই আবার ডাউন হচ্ছে। অর্থাৎ এরকম জায়গাতে যদি আমি একটা চার্টের দাগ কাটার চেষ্টা করি, প্রথম জায়গা যেটা সেটা হচ্ছে এই ধরনের একটা মুভমেন্ট তৈরি করছে একটা, এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্সে, আর এইখান দিয়ে একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি সাপোর্টের। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু প্রাইসটা ঘোরাফেরা করছে স্টকটার, কিন্তু তারপরেই কিন্তু একটা হ্যামার তৈরি হয়ে গেল এখানে। লক্ষ্য করে দেখবে, এই হ্যামারটা তৈরি হওয়াটা এক নাম্বার ইন্ডিকেশন দিল আমাদের কাছে যে এটা কিন্তু একটা ব্রেকআউট, অর্থাৎ রেজিস্ট্যান্সকে ভেঙে ও বেরিয়ে গেল। অর্থাৎ রেজিস্ট্যান্সকে ভাঙার চেষ্টা করেছিল বহুবার, এখানেও করেছে, পারিনি, এখানে ফার্স্ট লেভেলে হয়েছে। শুধু এটা নয়, সেকেন্ড লেভেলে আমরা আসবো, দিস ইজ কল এমএসিডি কার্ভ। এখানে একটা সিগন্যাল লাইন রয়ে গেছে, আর একটা লাইন ইন্ডিকেট করছে এটা একটা মুভিং অ্যাভারেজকে, অর্থাৎ এই মুভিং অ্যাভারেজটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে একটা ক্রস ওভার তৈরি করেছে। সেকেন্ড পয়েন্ট বোঝা গেল, এর একটা ব্যাপার তৈরি হলো। থার্ড ওয়ান, যদি আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেটাও খুব মজাদার, এবং সেটা হচ্ছে আরেকটা চার্টকে আমি এর সঙ্গে যুক্ত করতে চাইছি, সেটা হচ্ছে ভলিউম। ভলিউমের ব্রেকআউটটা কিন্তু এখানে দেখতে হবে আমাদেরকে।
একদম পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, এবং এখানে সেই কারণের জন্য কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ব্রেকআউট দেবে। কোম্পানির নাম হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক, আর এই কোম্পানি এই সিচুয়েশনে আস্তে আস্তে মুভ করছে। রেজিস্ট্যান্সকে 1 নাম্বার ভেঙেছে, 1 নাম্বার। সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা দেখলাম, সেটা আগে দেখে নিয়েছি, এমএসিডি কার্ভে একটা সিগন্যালকে ব্রেক করেছে দেখে নিলাম। থার্ড ওয়ান আমরা দেখে নিয়েছি যে এখানে কিন্তু একটা মুভমেন্ট ভলিউমে একটা হ্যামার তৈরি করেছে, পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট হয়েছে। নাম্বার ফোর্থ যেটা, সেটা হচ্ছে ভলিউমের মধ্যে একটা চেঞ্জেস হয়েছে, অর্থাৎ যে পয়েন্টগুলো আগে আমি এখানে বলছিলাম, ভোলাটিলিটি চেঞ্জ হয়েছে, ভলিউমের চেঞ্জ হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করেছে, এইগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি কোম্পানিটা কিন্তু পজিটিভ মুভমেন্ট করবে। এবং আজ বলে নয়, ডে চার্টে এটা ইম্প্যাক্ট করছে, মানে সুইং ট্রেডিংয়ে আমাদের কিন্তু পজিটিভ একটা জায়গা দেবে। আগামী দিনে আবার আসবো, আজকে শেষ করছি, নমস্কার।